আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আল আভি জাহান। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। রজত জয়ন্তী পেরিয়ে ২৬ বছরে পদার্পণ করল দেশের প্রথম ডিজিটাল টেলিভিশন চ্যানেল আই। চেতনায় জাগিয়ে তুলেছে গভীর প্রত্যয় হৃদয় বাংলাদেশ। দুই উপদেষ্টার আশ্বাসে চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫-এর দাবিতে আন্দোলন স্থগিত। আজ জনপ্রশাসন সংস্কার কমিশনের সাথে বৈঠক। সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে পটুয়াখালীতে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ। বাসযোগ্য ধরিত্রী গড়ার কার্যক্রমের বিশিষ্টজনদের প্রশংসা। এবং কানপুরে রোমাঞ্চে ভরা বাংলাদেশ ভারত টেস্টের চতুর্থ দিন, মমিনুলের সেঞ্চুরির পরও ব্যাক ফুটে টাইগাররা। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবারে বিস্তারিত সংবাদ। দেশের প্রথম ডিজিটাল বাংলা টেলিভিশন স্টেশন চ্যানেল আই এর ২৬ বছরের পদার্পণে শুভেচ্ছা জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। বস্তুনিষ্ঠ সংবাদ ও হৃদয়ে বাংলাদেশকে লালন করে আলোচনা সহ নানা আয়োজনের প্রশংসা করেছেন রাজনীতিবিদরা। তাদের প্রত্যাশা দিন দিন আরও মনোন্নয়নের মধ্য দিয়ে এগিয়ে যাবে চ্যানেল আই। তাফিমুল ইসলামের সহযোগিতায় জানাচ্ছেন রাহুল রায়। প্রথম ডিজিটাল বাংলা চ্যানেল চ্যানেল আই ১৯৯৯ সালের ১ অক্টোবর যাত্রা শুরুর পর চ্যানেল আইয়ে সংবাদ সম্প্রচার শুরু হয় ২০০১-এর ১ অক্টোবর। প্রতি বছরই বর্ণিল আয়োজনে চ্যানেল আইয়ের জন্মদিন উদযাপনে অংশ নেন সর্বস্তরের মানুষ। তবে এবার কোনো উৎসব আয়োজন নেই। আয়োজনের জন্য বরাদ্দ করা পুরো অর্থই দেওয়া হবে বন্যার্ত এবং বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের পরিবার ও আহতদের চিকিৎসায় সহায়তা তহবিলে। তবে চ্যানেল আইয়ের এই গর্বের দিনে শুভেচ্ছা জানিয়েছেন রাজনীতিবিদরা। চ্যানেল আই ইলেকট্রনিক চ্যানেল হিসেবে বাংলাদেশের গণমানুষের কাছে অত্যন্ত পরিচিত প্রিয় একটি নাম। তাদের সাংস্কৃতিক যে কর্মসূচিগুলো প্রোগ্রামগুলো সেগুলো মানুষের যথেষ্ট দাগ কাটে। আর একই সঙ্গে তাদের যে কৃষিভিত্তিক, যেটা আপনার শাইখ সিরাজ সাহেবের হৃদয়ে মাটিও মানুষ, এটাও দীর্ঘকাল ধরে বাংলাদেশের মানুষের কাছে অত্যন্ত একটা প্রোগ্রাম। জনগণের সঙ্গে তাদের সম্পর্ক যেন ওতপ্রোতভাবে থাকে, এই আশা আমরা করি। শুধু উৎসবের টাকাই নয়, চ্যানেল আইয়ের কর্মীদের একদিনের বেতনও দেওয়া হচ্ছে বন্যার্ত এবং বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের পরিবার ও আহতদের চিকিৎসায় সহায়তার জন্য। চ্যানেল আইয়ের এমন উদ্যোগকে দৃষ্টান্ত হিসেবে দেখছেন রাজনীতিবিদরা। উদ্যোগে সামিল হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির। চ্যানেল আই পরিবারের সমস্ত সদস্যবৃন্দ এবং চ্যানেল আইয়ের দর্শকবৃন্দকে মোবারকবাদ জানাচ্ছি। প্রত্যাশা ব্যক্ত করছি অতীতের মতো আগামীর দিনগুলোতেও জাতির প্রয়োজনে আইনের শাসন, ন্যায় বিচার, গণতন্ত্র, মানবাধিকার সমুন্নত করতে এবং জাতিকে ঐক্যবদ্ধ করতে এবং রাখতে চ্যানেল আই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। চ্যানেল আইয়ের অন্যান্য যে উদাহরণমূলক যে কর্মকাণ্ডগুলো, তার মধ্যে এটাও একটি অত্যন্ত প্রশংসনীয় একটি কর্মকাণ্ড। আমি চ্যানেল আইয়ের সকল পর্যায়ের কর্মকর্তাদের ধন্যবাদ জানাই সেজন্যে। সংবাদ অনুষ্ঠান, টকশো সহ চ্যানেল আইয়ের প্রতিটা আয়োজনেই সঙ্গে থাকতে চান রাজনীতিবিদরা। এই শুভ দিনে আমি চ্যানেল আইয়ের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে আমার অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। চ্যানেল আইয়ের সঙ্গে আমার অনেক স্মৃতি। রাজনীতিতে আমার পরিচয় করিয়ে দিয়েছে বলে বলা যায় এক কথায় চ্যানেল আই। তো সেই কারণে আমার অনেক কৃতজ্ঞতা চ্যানেল আইয়ের প্রতি, এবং এরা সামনের দিকে আরও ভালো করুক।
আরও সুন্দরভাবে তারা পরিচালিত হোক, দেশ ও জাতির কল্যাণে তারা যতটুকু অবদান রেখেছে সামনে আরও বেশি করে রাখবে, এই প্রত্যাশা করছি। চ্যানেল আইকে 26তম জন্মবার্ষিকীতে অনেক অনেক শুভেচ্ছা। আমরা আশা করি বিগত দিনগুলির মতোই চ্যানেল আই জনগণের কথা বলবে, মানুষের কথা বলবে, গণতন্ত্রের কথা বলবে। চ্যানেল আই তার অনুষ্ঠান নির্মাণ সহ নিরপেক্ষ সংবাদ প্রচারের ক্ষেত্রে তার ধারাবাহিকতা অব্যাহত রাখবে। প্রতিষ্ঠাবার্ষিকীতে চ্যানেল আইয়ের প্রতি সেটিই কাম্য। রাজনীতিবিদদের প্রত্যাশা, জাতি ও রাষ্ট্রের যে কোনো প্রয়োজনে হৃদয়ে বাংলাদেশকে ধারণ করা চ্যানেল আই অগ্রণী ভূমিকা রাখবে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল এবং শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববির ব্যাংক হিসাব স্থগিত করা হয়েছে। শেখ পরিবারের এই 3 সদস্যের পাশাপাশি সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নাসরুল হামিদ এবং আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন সিআরআই এবং সিআরআই ইয়াং বাংলা প্রজেক্টের নামে থাকা ব্যাংক হিসাবও জব্দের নির্দেশ দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে। দুই উপদেষ্টার আশ্বাসে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার সামনে থেকে অবস্থান কর্মসূচি স্থগিত করেছেন সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 করার দাবিতে আন্দোলনরতরা। আজ জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধানের সাথে বৈঠক করবেন আন্দোলনকারীদের প্রতিনিধিরা। দাবির বিষয় বিবেচনায় সাবেক সচিবকে প্রধান করে একটি কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার। ইফতেখার উদ্দিনের রিপোর্ট। গত কয়েক বছর ধরেই চাকরিতে আবেদনের বয়সসীমা 35 করার দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন চাকরি প্রত্যাশীরা। সোমবার শাহবাগে চলমান অবস্থান কর্মসূচি থেকে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে পদযাত্রা করার সময় পুলিশের সাথে আন্দোলনকারীদের সংঘর্ষ বাধে। এই সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। আন্দোলন এই পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন ছিল, আজকেও আন্দোলন শান্তিপূর্ণ, কিন্তু আমাদের ভাইদের উপরে কেন গুলি করা হয়েছে? আমরা সকাল থেকে আমরা এই আন্দোলন করে আসছি, যেখানে আমরা টিয়ারশেল করা হয়েছে, যেখানে লাঠিপেটা করা হয়েছে, যেখানে রক্তাক্ত করা হয়েছে। পদযাত্রার উপরে টিয়ারশেল গ্যাস গুলি করা হয়েছে, অনেক ভাইয়েরা আহত হয়েছে। পরে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। সন্ধ্যায় আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দল আলোচনার জন্য প্রধান উপদেষ্টার কার্যালয়ে যান। বৈঠক শেষে আন্দোলনকারীদের সমন্বয়করা জানান, দুই উপদেষ্টার সাথে ফলপ্রসূ আলোচনার কথা। জনপ্রশাসন সংস্কার প্রধানের সাথে দাবি বাস্তবায়নের আলোচনার কথাও জানান তারা। দাবি বাস্তবায়নের জন্য আমরা আগামীকালকে আব্দুল মহিদ স্যারের সাথে, যিনি জনপ্রশাসন সংস্কার উপদেষ্টা, তার সাথে আগামীকালকে আমাদের একটা টিম বসবে, সাক্ষাৎ করবে আলোচনার জন্য দাবি বাস্তবায়নের জন্য। আমরা কালকে যে কার্যকরী আলোচনাটা করব দাবি বাস্তবায়নের জন্য, সেটার একটা প্রতিবেদন 7 দিনের মধ্যে প্রকাশ করা হবে। ডক্টর ইউনূস স্যার উনি পরিপূর্ণভাবে সমর্থন জানিয়েছেন দাবির পক্ষে এবং তিনি যৌক্তিক বলেছেন। আমরা পরবর্তী আমাদের আন্দোলনস্থান শাহবাগ প্রজন্ম চত্বর জাদুঘরের সামনে আমরা সবাই এবার অবস্থান করব। আপনারা কেউ শান্তিপূর্ণ অবস্থান, আপনারা কেউ যদি দাবি বাস্তবায়ন চান আমাদেরকে সহযোগিতা করবেন এবং সেখানে আপনারা সবাই অবস্থান করবেন। ইতিমধ্যে সরকারি চাকরিতে যোগদানের যৌক্তিক বয়স নির্ধারণে সুপারিশ করতে সাবেক সচিব মুহিত চৌধুরীকে আহ্বায়ক ও জনপ্রশাসন সচিবকে সদস্য সচিব করে কমিটি গঠন করেছে সরকার। ইফতেখার উদ্দিন, চ্যানেল আই, ঢাকা। সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে পটুয়াখালীতে বৃক্ষরোপণ কর্মসূচি করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন রাস্তা সহ পতিত জমিতে চারা রোপণ করা হয়। শিক্ষার্থীদের বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করতে গাছের চারা দেওয়া হয়। আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য ধরিত্রী গড়তে প্রকৃতি ও জীবন ক্লাবের কার্যক্রমের প্রশংসা করেছেন বিশিষ্টজনেরা। এনায়েতুর রহমানের রিপোর্ট। ঝড়, জলোচ্ছ্বাস, বন্যাসহ প্রাকৃতিক দুর্যোগে চরম হুমকিতে দেশের উপকূলীয় অঞ্চলের পরিবেশ প্রকৃতি। পরিবেশের ভারসাম্য রক্ষা সহ জনজীবনের উন্নয়নে পটুয়াখালীতে ব্যাপক হারে বৃক্ষরোপণ করছে প্রকৃতি ও জীবন ক্লাব। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে পটুয়াখালীতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি জীবন ক্লাব। আমরা যে ধরনের কার্বন আমাদের চারপাশে উৎপন্ন করছি এবং এই বায়ুমণ্ডলে কার্বনের নিঃসরণ কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে। আমরা 2030 সালের মধ্যে কার্বন নিঃসরণ যদি 45% নামাতে না পারি তাহলে কিন্তু আমাদের কিন্তু বিশাল বিপর্যয় হবে। এই যে জলবায়ুর যে পরিবর্তন, এই পরিবর্তনের মূল কারণ কিন্তু উষ্ণতা। সুতরাং
কার্বন নিঃসরণকে যদি কমাতে চাই বৃক্ষরোপণের বিকল্প নেই। সবচেয়ে সহজ একটি পদ্ধতি হচ্ছে বৃক্ষরোপণ। তাই আসুন আমরা বৃক্ষরোপণ করি এবং সারা বাংলাদেশটাকে সবুজে ছেয়ে ফেলি। হাজী আক্কেল আলী হাওলাদার ডিগ্রি কলেজ ও আব্দুল হাই বিদ্যানিকেতন মাঠ সহ বিভিন্ন সড়ক ও পতিত জমিতে চারা রোপণ করা হয়। গাছ জীবন, আমাদের ফল দেয়, তারপর শ্বাস নিঃশ্বাস করার জন্য উপকার করে। আমরা যদি গাছ লাগাই তাহলে অক্সিজেন বাড়বে এবং মানুষ সুন্দরভাবে জীবন করতে পারবে। প্রকৃতি ও জীবন ক্লাবকে ধন্যবাদ। গাছ মানুষের জীবনে অনেক গুরুত্বপূর্ণ একটি জিনিস। যে উপাদানটি আমাদের জীবনের জন্য প্রতিকূল সেটি বৃক্ষ ভক্ষণ করে। সুতরাং সারা পৃথিবী আজকে এই প্রকৃতিকে বাঁচিয়ে রাখার জন্য যে নিরন্তর চেষ্টা করতেছে, প্রকৃতি জীবন ক্লাব এমন চমৎকার একটি প্রোগ্রাম করেছে, অত্যন্ত আনন্দিত। এটা রক্ষণাবেক্ষণ করতে হবে, এটা ভালো পরিচর্যা করতে হবে। প্রকৃতি ও জীবন ক্লাবকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ভবিষ্যতে এই অনুষ্ঠান তাদের এই অনুষ্ঠানে চলমান থাকে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা পটুয়াখালীকে সবুজে গড়ে তুলতে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রশাসনের। প্রকৃতি এবং জীবন ক্লাব যে ধরনের কর্মসূচি এই পটুয়াখালী জেলায় পরিচালনা করছে, পটুয়াখালীর বিভিন্ন এলাকায় তারা গাছের চারা রোপণের জন্য চারা বিতরণ এবং পরিচর্যা বিষয়ে পরামর্শ দিচ্ছে এবং এইগুলো সংরক্ষণ করার ব্যবস্থা করছে। আন্তরিক ধন্যবাদ জানাই। তারা এই ধারা অব্যাহত রাখবে। গ্লোবাল ওয়ার্মিং যে ইস্যুগুলো আছে আমরা সবাই এটা নিয়ে কনসার্ন। আমাদের বাংলাদেশ সরকার সহ অন্যান্য বিভিন্ন পরিবারদের সংগঠন এই সঙ্গে বিভিন্ন রকম কার্যক্রম করতেছে। আমরা চাই প্রকৃতি ও জীবনের যে উদ্যোগ, এই যে সবুজায়নের মাধ্যমে স্থানীয়ভাবে এসবের কার্যক্রম বেগবান হবে। বনায়নের এবং প্রকৃতি এবং সংরক্ষণের সেই কাজে আপনারা একটা সংগঠন হয়ে এগিয়ে আসছেন, এর জন্য আমি সাধুবাদ জানাচ্ছি। আমরা আজকে ছাত্রছাত্রীদের মধ্যে আমরা গাছ বিতরণ করেছি। স্কুলের শিক্ষক ছাত্র, কলেজের শিক্ষক ছাত্র, এদের সকলের সমন্বয়ে আমরা যে অনুষ্ঠানটা করেছি, অনুষ্ঠানটা সুন্দর ও সার্থক হয়েছে। প্রকৃতি জীবন আমাদের ব্যক্তি জীবনের সাথে যথেষ্ট পরিমাণে মিল রয়েছে। প্রকৃতি ভালো থাকলে মানুষও ভালো থাকে। প্রকৃতি ও জীবন রক্ষায় সবুজায়নের এই উদ্যোগকে আন্দোলনে পরিণত করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান সংশ্লিষ্টদের। পটুয়াখালী থেকে এনায়েতুর রহমান, চ্যানেল আই। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি। লেবাননে স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি বাহিনী। যুক্তরাষ্ট্রকে এই পরিকল্পনার কথা জানিয়ে ইসরায়েল বলছে সেখানে সীমিত আকারে স্থল অভিযান পরিচালনা করা হবে। বৈরুতের দক্ষিণাঞ্চলে 3টি এলাকা ফাঁকা করে দেওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল। এই মধ্যে সেখানে মুহুর্মুহু বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বৈরুতের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের হামলায় আরও ৪৫ জন নিহত হয়েছে। সোমবার থেকে এখন পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১৩৬ জনে। আল জাজিরা জানিয়েছে ইসরায়েলি যুদ্ধবিমান থেকে বৈরুতের দক্ষিণাঞ্চলে বোমা হামলা চালানো হচ্ছে। হিজবুল্লাহর দ্বিতীয় শীর্ষ নেতা নাইম কাসিম বলেছেন তারা ইসরায়েলের স্থল অভিযান মোকাবেলার জন্য প্রস্তুত রয়েছেন। এবার কৃষি সংবাদ। চাঁদপুরের ইলিশের খ্যাতি দেশ জুড়ে। মাছের পাশাপাশি ইলিশের ডিমেরও ব্যাপক চাহিদা রয়েছে। তবে ইলিশের উৎপাদন কম হওয়ায় প্রতি কেজি ইলিশের ডিম বিক্রি হচ্ছে ২৭০০ থেকে ২৮০০ টাকায়। ব্যবসায়ীরা বলছেন মাছ আর ডিমের ক্ষেত্রে হিসাব আলাদা, তবে সরবরাহ বাড়লে দাম কমে আসবে। মোর্শেদ আলমের পাঠানো তথ্য, ভিডিওচিত্র রিয়াজ ইসলামের রিপোর্ট। চাঁদপুর শহর থেকে আধা কিলোমিটার দূরে বড় স্টেশন মাছঘাট। মূলত ফিশিং বোট ও হাতিয়ার ইলিশ আসে এখানে। তবে ডিম সংরক্ষণের জন্য হাতিয়ার ইলিশ মাছ সবচেয়ে ভালো বলে জানিয়েছেন আড়তদাররা। চাহিদা অনুযায়ী সরবরাহ না থাকায় ইলিশের ডিম বিক্রি হচ্ছে ২৭০০ থেকে ২৮০০ টাকায়, যা স্বাভাবিকের তুলনায় বেশি। একটু সাইজ ছোট হইলে ২৫০০ টাকা, আর নাইলে ২৮০০ টাকা কেজি। গতবারের তুলনায় ডিমও কম, তবে চাহিদাও আগের তুলনায় কম। এক্সপোর্টে ডিম ড্রাইভার কম যাচ্ছে, যার ধরুন লোকাল মার্কেটে খাইতেছে। এবছর পর্যাপ্ত ইলিশ না থাকায় টার্গেট পূরণ করা সম্ভব হচ্ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। মাছের রেট বেশি কারণে মাছ কাটতে পারি না, কাজ নাই, বসে হয়েছি। প্রোডাকশনে কাজ করি আমরা মন হিসেবে, প্রতি মনে ৩০০ টাকা, দৈনিক মনে করেন ৫-৭ মণ কারণ যা।
বণিক সমিতির সূত্র মতে অন্য বছর যেখানে আড়তে প্রতিদিন 1.5 থেকে 200 কেজি ইলিশের ডিম সংগ্রহ করা সম্ভব হতো, এবছর সেখানে গড়ে 40 থেকে 50 কেজিও ডিম সংগ্রহ করা সম্ভব হচ্ছে না। রিয়াজ ইসলাম, চ্যানেল আই। এবার দেখবেন প্রকৃতি সংবাদ। ধান, নদী, খাল এই তিনে বরিশাল। এই জেলা ব্র্যান্ডিংকে সামনে রেখে বরিশালের গুরুত্বপূর্ণ খাল পুনরুদ্ধারে অভিযান শুরু করেছে প্রশাসন। নগরীর জলাবদ্ধতা নিরসনে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছে স্থানীয়রা। পরিবেশ বান্ধব নগরী গড়তে পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি দখলকৃত জলাশয় উদ্ধারে অভিযান অব্যাহত থাকবে জানিয়েছে জেলা প্রশাসন। সাইদ পান্থর তথ্য ভিডিওচিত্রে আরিফুর রহমানের ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। বরিশাল নগরীর পানি নিষ্কাশনের অন্যতম পথ জেলখাল, কিন্তু কর্তৃপক্ষের অব্যবস্থাপনায় দখল দূষণে খালটি মৃতপ্রায়। একটু বৃষ্টিতেই চরম জলাবদ্ধতায় পড়েন নগরবাসী। পানি প্রবাহ ফিরিয়ে আনতে খাল পরিষ্কারে ব্যাপক কার্যক্রম গ্রহণ করেছে প্রশাসন। যে শুধু আমরা পরিষ্কার করলাম, সিটি কর্পোরেশন কাজ করে যাচ্ছে, কিন্তু আমি একবার পরিষ্কার করে গেলাম, খাল খনন করে গেলাম, আবার যদি নাগরিকরা আবারও সেই আবার পলিথিন আবার ময়লা যদি তারা সে খালে ফেলে, কিন্তু সে আবার সে একই অবস্থায় পরিণত হবে। তাহলে আমাদের নাগরিক যে দায়িত্ব আছে, নাগরিক যে দায়িত্ব, সেই নাগরিক দায়িত্ব পালন করার জন্য আমি এই বরিশালবাসীকে অনুরোধ জানাচ্ছি, বিনীত অনুরোধ জানাচ্ছি। পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন শ্রমিক, স্বেচ্ছাসেবী সংগঠন ও শিক্ষার্থীরা। The rivers or canals, all of them were so polluted. We're here to work on it, make awareness, and we're here to build a cleaner, greener, and a better society, a city. সম্মিলিতভাবে এই মহান উদ্যোগের সাথে তাদের সেবার যে মানসিকতা, সে শ্রম দেওয়ার যে ইচ্ছা, সেটি নিয়ে আমরা একত্রিত হয়েছি। এই উদ্যোগ সফল হলে বরিশালের মানুষ, তথা আমরা যারা এখানকার বাসিন্দা, তারা দিন শেষে পানিবন্দী যে দুর্দশা, তার থেকে মুক্তি পাবো। আমরা সেই পরিচ্ছন্ন করার মাধ্যমে এলাকাবাসীকে বলতে চাই, একা নয় এক হয়ে গড়ে তুলতে চাই পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত বাংলাদেশ। জলাবদ্ধতা নিরসনে দখলকৃত 22টি খাল উদ্ধারে প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন নগরবাসী। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। সবশেষে সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। রজত জয়ন্তী পেরিয়ে 26 বছরে পদার্পণ করল দেশের প্রথম ডিজিটাল টেলিভিশন চ্যানেল আই। চেতনায় জাগিয়ে তুলেছে গভীর প্রত্যয় হৃদয় বাংলাদেশ। দুই উপদেষ্টার আশ্বাসে চাকরিতে প্রবেশের বয়সসীমা 35-এর দাবিতে আন্দোলন স্থগিত। আজ জনপ্রশাসন সংস্কার কমিশনের সাথে বৈঠক। সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে পটুয়াখালীতে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ। বাসযোগ্য ধরিত্রী গড়ার কার্যক্রমে বিশিষ্টজনদের প্রশংসা। এবং কানপুরে রোমাঞ্চে ভরা বাংলাদেশ ভারত টেস্টের চতুর্থ দিন, মমিনুলের সেঞ্চুরির পরও ব্যাক ফুটে টাইগাররা। চ্যানেল আই এর সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। পরবর্তী শীর্ষ খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।